আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আজকে আমরা জানবো ফ্রান্সের জিওগ্রাফি সম্পর্কে। এটা হচ্ছে ফ্রান্স, পৃথিবীর সপ্তম বৃহৎ ইকোনমি, যেটা হিস্টোরিক্যালি অনেক বড় সুপার পাওয়ার ছিল। আর এখানে এর জিওগ্রাফির অনেক বড় রোল আছে। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি ফ্রান্স কোন কোন দেশের সাথে বর্ডার শেয়ার করে, তাহলে আপনাদের উত্তর হবে বেলজিয়াম, লাক্সেমবার্গ, জার্মানি, সুইজারল্যান্ড, ইটালি, স্পেন এবং অ্যান্ডোরার সঙ্গে। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় ফ্রান্সের সবচেয়ে লম্বা বর্ডার কোন দেশের সাথে, হয়তো বা আপনাদের উত্তর হতে পারে স্পেন অথবা বেলজিয়ামের সাথে। বাট ফ্রান্সের সব থেকে দীর্ঘতম সীমান্ত আটলান্টিক ওশনের দ্বিতীয় সাইডে ব্রাজিলের সঙ্গে। এইটার কারণ হচ্ছে যে এই যে আপনারা ম্যাপের ভিতরে ফ্রান্স দেখতেছেন, এটাকে মেইন ল্যান্ড অফ ফ্রান্স বলা হয়। যদি ফ্রান্সের টোটাল এরিয়ার কথা বলা হয়, প্যাসিফিক্সের এই আইল্যান্ড থেকে শুরু করে সাউথ আমেরিকার ঘন জঙ্গল এবং কানাডার কোস্ট লাইন, আর এখানে ইন্ডিয়ান ওশেন্সের এই ছোট ছোট আইল্যান্ডস, এগুলো সবগুলোই ফ্রান্সেরই অংশ। শুধু এটাই নয়, আফ্রিকার এই 14টা কান্ট্রি ইনডাইরেক্টলি ফ্রান্সের কন্ট্রোলে আছে। এই দেশগুলোর ল্যাঙ্গুয়েজ, রিসোর্সেস এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ফ্রান্সের সাথে কানেক্টেড। এই দেশগুলোর কারেন্সি রেট অফ ফ্রান্স ইউরোর সাথে ফিক্সড। যদি আজ থেকে 100 বছর আগের কথা বলা হয়, তাহলে ফ্রান্স দেখতে এমন ছিল। পুরো দুনিয়ার 10% ল্যান্ড ফ্রান্স এম্পায়ারের কন্ট্রোলে ছিল। আফ্রিকা থেকে সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত ফ্রান্স এম্পায়ারের কন্ট্রোলে ছিল। ফ্রান্স সবসময় ইউরোপের সবচেয়ে বৃহৎ জনসংখ্যার দেশ ছিল। 17শো শতাব্দী পর্যন্ত ইউরোপের প্রত্যেক 5 জন লোকের ভিতরে একজন ছিল ফ্রান্সে। তো এরপর যুদ্ধ এবং ফ্রান্স রেভলিউশনে প্রায় 30 লক্ষ মানুষ মারা যায়। এরপর ওয়ার্ল্ড ওয়ার 1 ফ্রান্সের 12 থেকে 13 লক্ষ মানুষ মারা গিয়েছিল। এরপরে ফ্রান্সের জনসংখ্যা অনেক কমে গিয়েছিল। আর এই সমস্যার সমাধানের জন্য 1916 এবং 17 ফ্রান্সে এই আইল্যান্ডগুলো থেকে হাজারো শিশুদেরকে কিডন্যাপ করা হয়েছিল এবং তাদেরকে মেইনল্যান্ড ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছে, যাতে ফ্রান্সের জনসংখ্যাকে বুস্ট করা যায়। ফ্রান্স এম্পায়ার সম্পর্কে আমরা একটা সেপারেট ভিডিওতে কথা বলব। আজকে আমরা জানবো ফ্রান্সের জিওগ্রাফি তাকে এত ধনী, পাওয়ারফুল এবং ডেভেলপড কান্ট্রি কেমন বানিয়েছিল। ফ্রান্স ইউরোপের এমন একটি দেশ যেটা 2টি সমুদ্রের এট এ টাইম অ্যাক্সেস পায়। একটা হচ্ছে গিয়ে নর্থ সি এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে মেডিটেরিয়ান সি। এটা সম্পর্কে ভিডিওতে আগে আমরা কথা বলব। প্রথমে দেখা যাক মেইনল্যান্ড ফ্রান্সের বর্ডার কোন দেশের সাথে সংযুক্ত। যদি আমরা ফ্রান্সের প্রতিবেশী দেশগুলো জিডিপির দিকে একটু লক্ষ্য করি, এটা অনেকে স্ট্রং এবং সার্কুলেটিং অ্যারাউন্ড দ্য ফ্রান্স। যদি আপনার প্রতিবেশী দেশগুলোতে এত বেশি টাকা সার্কুলেট করে, তাহলে এটার প্রভাব আপনার উপরে আসবে। চলুন এখন ফ্রান্সের কোর জিওগ্রাফির সম্পর্কে কথা বলি। সর্বপ্রথম আমরা ফ্রান্সের সাদার্ন সাইডে জুম ইন করলাম। এখানে ফ্রান্স এবং স্পেনের বর্ডারের মধ্যস্থলে অনেক মাউন্টেন রেঞ্জ রয়েছে। আর এই মাউন্টেন রেঞ্জের কারণে ফ্রান্সে সবসময় সাদার্ন সাইড থেকে একটা ন্যাচারাল প্রোটেকশন পাওয়া হয়। 800 শতকে যখন মুসলমানরা স্পেন দখল করেছিল, তখন তাদের পরবর্তী টার্গেট ছিল ফ্রান্স। আর এখান থেকে তারা ইউরোপের দিকে অগ্রসর হতে চেয়েছিল। আর এই পাহাড়গুলো ক্রস করা মুসলিম আর্মিদের জন্য অনেকই কঠিন কাজ ছিল। মুসলিম আর্মি এই ফ্ল্যাট এরিয়া তো ক্রস করে এখান পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু এই পাহাড়ি এলাকা ক্রস করা তাদের জন্য অসম্ভব হয়ে গিয়েছিল। আর এই কারণে তারা ফ্রান্স ক্রস করতে পারেনি। অবভিয়াসলি এখানে অনেকগুলো ফ্যাক্টর ছিল, বাট জিওগ্রাফি ডিড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এরকমই ফ্রান্সের সাউথ ইস্টার্ন সাইডে ছিল ইটালির বর্ডারের সাথে অ্যালপস মাউন্টেন অ্যালপস ইউরোপের সবচেয়ে উঁচু মাউন্টেন রেঞ্জ, এবং কি এটি 8টি দেশের ভিতরে বিস্তৃত রয়েছে। আর এই কারণে ফ্রান্সের অর্ধেক ইস্টার্ন সাইডও সেভ হয়ে যায়, আর বাকি ইস্টার্ন সাইড এই রাইন্স রিভারের কারণেই সেভ রয়েছে, যেটা ফ্রান্স এবং জার্মানিকে ডিভাইড করে থাকে। আর শুধুমাত্র এই নর্দার্ন এরিয়ায় বাকি রয়েছে, যেটা সমতল জমি। আর এটাই হচ্ছে সেই সীমান্ত যেখানে ফ্রান্সের উপর জার্মানি একবার আক্রমণ করেছিল, প্রথমবার 1870, এরপর 1914 এবং ফাইনালি 1939 ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। এইটা ছাড়া ফ্রান্স অলমোস্ট সব দিক থেকে ন্যাচারালি প্রোটেক্টেড। এভাবে যদি আমরা ফ্রান্সের নর্থ ওয়েস্টার্ন সাইডে দেখি, এই এরিয়াটা ফ্রান্সের জন্য ইকোনমিক্যালি অনেক ইম্পর্টেন্ট। সর্বপ্রথম নর্দার্ন এরিয়ার সব ট্রেড এই ইংলিশ চ্যানেল হয়ে ক্যালিটিক সির ভিতরে আসে। এরপর এখান থেকে বে অফ বিস্কিকে ক্রস করে স্ট্রেট অফ জিব্রাল্টার পর্যন্ত পৌঁছায়।
এরপর এটা সুইস ক্যানাল থ্রু মিডল ইস্ট এবং এশিয়ার ভিতরে যায়। এই ইংলিশ চ্যানেল পৃথিবীর সবচেয়ে বিজি সি জাংশন, আর ফ্রান্স এই হেভি ট্রাফিক রোডের একদম উপরে লোকেটেড। এইভাবে ফ্রান্স ইউরোপের একমাত্র দেশ যেটা নর্দার্ন সি এবং মেডিটেরিয়ান সি দোনো সমুদ্রের ভিতরে তাদের এক্সিস্ট রয়েছে। এই কারণে জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম এবং নেদারল্যান্ডের মতো দেশগুলোর জন্য মিডল ইস্টের সঙ্গে ট্রেড করার সবচেয়ে সহজ এবং ছোট রাস্তা ফ্রান্সের থ্রু। মেডিটেরিয়ান সির ভিতরে ফ্রান্সের এক্সিস্টের আরও একটা লাভ রয়েছে, এই যে ফ্রান্স খুব সহজেই 3টা রিজন পর্যন্ত তার মালামাল পৌঁছে দিতে পারে। প্রথমত স্টেট অফ জিব্রাল্টার থ্রু আমেরিকা পর্যন্ত, দ্বিতীয়ত ওরা এখানে ল্যান্ডসিওয়ালা সব দেশের সাথেই খুব সহজেই ট্রেড করতে পারে, এবং তৃতীয়ত ওরা এখানে সুইস ক্যানালের থ্রু ইস্টার্ন এবং মিডল ইস্টার্ন মার্কেটের সাথেও ট্রেড করতে পারে। এর থেকেও বড় অ্যাডভান্টেজ এটা যে এশিয়া এবং মিডল ইস্ট থেকে এখানে সেন্ট লুইস পোর্টে আসা সব খুব সহজেই রাইন রিভারের থ্রু ফ্রান্সের সেন্টার এবং বাকি ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে পৌঁছে দিতে পারে। এভাবে ফ্রান্সের পুরো ওয়েস্টার্ন সাইডে আটলান্টিক ওশান রয়েছে, যেটার কারণে ওদের নর্থ এবং সাউথ আমেরিকার সাথেও ডাইরেক্ট এক্সিস্ট রয়েছে। আর আমরা যদি ইংলিশ চ্যানেলের দিকে ফিরে আসি, ফ্রান্সের ওয়েস্টার্ন সাইডে ব্রিটেন রয়েছে, পৃথিবীর 6th লার্জেস্ট ইকোনমি। আর এই দুটি দেশ একে অপরের সাথে ট্রেড বুস্ট করার জন্য একটি রেলওয়ে টানেল বানিয়ে রেখেছে, যেটা ইউকের ফোক্সটেনকো, লন্ডন এবং আর নর্দার্ন ফ্রান্সের ক্যানেনকের সাথে কানেক্টেড। আর এখানে একটা শক্তিশালী ট্রেড নেটওয়ার্ক রয়েছে যা প্যারিস পর্যন্ত যায়। বেলজিয়াম থেকেও একটি রেলওয়ে লাইন এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে থাকে। এভাবে ফ্রান্সের থ্রু সেন্ট্রাল ইউরোপ মেডিটেরিয়ান সির সাথে কানেক্টেড হয়ে থাকে। ফ্রান্সের সর্বশেষ জিওগ্রাফিক্যাল বেনিফিট এটাই যে ফ্রান্সের এই এক্সটেন্সিভ রিভার সিস্টেম ফ্রান্সের সবগুলো নদী তার মেজর শহরের সাথে কানেক্টেড, যেটার কারণে এখানে পানি সাপ্লাইয়ের কোনো সমস্যাই থাকে না। তৃতীয়ত এখানে সবগুলো জমি অনেক ফার্টাইল, এই কারণে ফ্রান্স ইউরোপের তৃতীয় সবচেয়ে বড় এগ্রিকালচারাল এক্সপোর্ট করার দেশ। আর এই নদীগুলোর কারণে ফ্রান্সের কাছে রয়েছে ইউক্রেনের পর দ্বিতীয় সর্ববৃহৎ এগ্রিকালচারাল জমি, এবং ফ্রান্সের দ্বিতীয় সবচেয়ে বড় রিসোর্সেস হচ্ছে এই নদীগুলো থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ। আর এইসব ফ্যাক্টর মিলে ফ্রান্সের জিওগ্রাফিকে অনেক আইডিয়াল বানিয়েছে। ইভেন আমরা এই ইন্ডিয়ান ওশেন্সের আইল্যান্ডগুলোর কথা বললে, ফ্রান্স এই আইল্যান্ডগুলোর উপর অনেক হেভি মিলিটারি প্রেজেন্স মেনটেন করে রেখেছে। আর এখান থেকে শুধু তাদের ট্রেড কন্টেনারকেই প্রোটেক্ট করে না, মিডল ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়ার ভিতরে ডেভেলপড হওয়া পলিটিক্সের উপরেও তাদের নজর রয়েছে। তো এটাই ছিল ফ্রান্সের জিওগ্রাফি সম্পর্কে কিছু অ্যামেজিং ফ্যাক্ট। আর আপনারা যদি এরকম ভিডিও নিত্য নতুন দেখতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার সর্বপ্রথম ভিডিও আপনার কাছে পৌঁছায়।